কারণ অনেক প্রশ্নতে আলোচনা হয়। আর অবশ্যই কোনো কিছু না বুঝতে পারলে আমি একটা করে ম্যাথ শেষ করব, এরপরে আমি জিজ্ঞাসা করবো যে কোথায় বুঝতে পারলেন না, তখন সেটা আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। কিন্তু মানে না বুঝে বলবেন না কখনো যে বুঝেছি, এটা কখনোই করেন না। কারণ আমার মতো তো আমি তো বলেই যাবো। হ্যাঁ, আপনার বুঝার সুবিধার্থে আপনি যেভাবে বুঝবেন সেভাবে আমাকে কোশ্চেন করে আপনার মতো করে আপনি বুঝে নেবেন। দেখেন বলছে যে 1 কেজি আদর্শ গ্যাস স্থির চাপ প্রক্রিয়া, এটা আগে প্রথম স্টেপ যে থার্মোডাইনামিক্সের প্রসেসের ম্যাথ করার জন্য প্রথম মাথার ভিতরে থিংকিং থাকবে যে এটা কোন প্রসেস, এটা আমাকে আগে চিনতে হবে। ফার্স্ট স্টেপ এটা ম্যাথমেটিক্স করার জন্য ফার্স্ট থিংকিং এটা মাথায় রাখতে হবে। আর সবকিছু ভুলে যাবেন। এটা মনে রাখবেন যেটা কোন প্রসেস, প্রসেস না চিনলে কোনো ম্যাথমেটিক্স আপনি সমাধান করতে পারবেন না। তাহলে ফার্স্ট এটা হচ্ছে 1 কেজি আদর্শ কোনো গ্যাস, তাহলে 1 কেজি m equal to 1 কেজি। কি বলতেছে 1 কেজি আদর্শ গ্যাস স্থির চাপ, তাহলে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তাপ দিয়ে স্থির চাপে তাপ দেশে এত ডিগ্রি হতে এত তাপমাত্রায় উন্নতি করা হলো, তাহলে T1 এত ডিগ্রি সেন্টিগ্রেড এবং T2 এত ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আমরা কি করলাম, ক্যালভিনে নিয়ে চলে গেলাম। এরপর দেখেন এখানে আর একটা বিষয় আমাকে জানতে হবে, সেটা হলো সংকুচিত হলো অর্থাৎ কম্প্রেশন হলো না এক্সপানশন হলো। এটা হবে কম্প্রেশন না এক্সপানশন। বলছে এত ডিগ্রি হতে এত ডিগ্রিতে তাপমাত্রা উন্নীত করে হলো, তাহলে কি হলো, আমার এক্সপানশন হলো। যদি এক্সপানশন হয় তাহলে আমরা বলছিলাম যে T2 মাইনাস T1 হয়, এটা আমরা বলছিলাম। এটা একটা ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ এটা মনে রাখতে হবে, যদি ওই গ্যাসে প্রারম্ভিক আয়তন মানে কি প্রাথমিক প্রথম অবস্থায় এর আয়তন যদি এত হয়, আমি প্রথমকে 1 দ্বারা 1 দ্বারা ডিফাইন করছি, তাহলে V1 ইকুয়াল টু এত মিটার কিউব। এরপর বলছে সিপি, তাহলে সিপি আমরা মানটা বসিয়ে দিলাম এবং সিভি ভ্যালুটা আমার দিয়ে দিয়েছে, বসিয়ে দিলাম। না দিলে আমি আমার কনস্ট্যান্ট ভ্যালু আমি যেটা জানি সেটা আমার মুখস্থ মান, সেটা দিয়ে ক্যালকুলেশন করে আমি ম্যাথমেটিক্স সলিউশন করতাম। হয় তবে নির্ণয় করো ক বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবক আর ইকুয়াল হোয়াট। আর একটু নিচে নিতে হবে, নাহলে এক পেজে আমি একটু জুম আউট করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে, এবং একটা পেজে হলে আমার জন্য সুবিধা হয়। ওকে, এরপর বলছে আপেক্ষিক তাপ দর অনুপাত। আপেক্ষিক তাপ দর অনুপাত আমরা জানি কি, গামা ইকুয়াল হোয়াট। সরবরাহকৃত তাপ, কি পরিমাণ তাপ সরবরাহ করা হলো ওই স্থির চাপ প্রক্রিয়ায়, সেটা ইকুয়াল হোয়াট। এবং কাজ সম্পাদন, কি পরিমাণ কাজ সম্পাদিত হবে ওই প্রসেসে, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক। এখন এখানে কিছু কন্ডিশন বলে দিয়েছে আমার, যে আমি বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবক যে অ্যান্সারটা রাখবো সেটা বলেছে যে এততে রাখতে হবে, আমাকে বলে দিয়েছে। আমাদের না বলে দিয়েছে তাহলে আলাদা কথা। এবার সংগৃহীত তাপ সেটা আমাকে বলে দিয়েছে, তাপমাত্রা এততে রাখতে হবে। এবার কাজ এবং তার ইউনিটটা রাখতে হবে কিলো জুলে, আমাকে সব কিন্তু বলে দিয়েছে যে এটা রাখতে হবে। আমাদের না বলতো আমি আমার ইচ্ছা খুশি মতো যা ভালো লাগতো আমি সেই ইউনিটে রেখে আমি অ্যান্সারটা করতাম। যেহেতু আমাকে চাইছে বলেছে এই ইউনিটে রাখতে হবে, তাহলে অবশ্যই তখন আমাকে কিছু কাজ করতে হবে। ওকে ফাইন, এটা কি করতে হবে পরে বলবো আমরা। এখন প্রথম স্টেপটা হলো বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবক আর। তাহলে আমরা প্রথম থিংকিং করছিলাম কি, এগুলোর জন্য আমার লাগছে না প্রথমে। তাহলে বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবক আর সমান সমান আমরা জানি যে সিপি মাইনাস সিভি। তাহলে সিপি এবং সিভি এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে সহজেই কিন্তু পেয়ে গেলাম কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। এখন এখানে দেখেন আমি এই একটা কোশ্চেনের জন্য কতগুলো কথা বলতেছি, একটু কাইন্ডলি একটু মনোযোগ সহকারে শুনেন। এখানে আমার এটা দেওয়া নাই, ঠিক আছে, বা এখানে মনে করেন যে আমাকে বলছিল যে কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। ওকে ফাইন, এটাকে আমার বলে দিয়েছে যে কিলো জুলে বের করো, কিলো জুল, কিলো জুলে বের করতে বলেছে আমার। এখন তাহলে কি করতে হবে, তাহলে এই 1 ক্যালোরি সমান সমান আমরা কি জানি, 1 ক্যালোরি সমান সমান আমরা জানি যে 4.2 জুল, অর 1 কিলো ক্যালোরি সমান আমরা জানি 4, খুব মনোযোগ সহকারে শুনেন, 4.2 কিলো জুল। কারণ এ পাশেও কিলো এ পাশেও কিলো, যদি আমরা কিলো না দিতাম তাহলে দিতাম এরকম 4200 জুল। ঠিক আছে, কারণ এই যে 1 ক্যালোরি সমান তাহলে আমরা 4.2 জুল, তাহলে 1 কিলো ক্যালোরি সমান তাহলে কত হবে, তাহলে 4200 জুল হবে। তাহলে এখন এই এটার সাথে যদি আমি হলো 4.2 গুণ করে দিই,
তাহলে কিলো জুল পার কেজি কেলভিন হয়ে গেল। এই হলো একটা স্টেপ। আমার কাছে আর কি কি চাইতে পারে, আমার কাছে এক্সামিনার এই বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবকের ইউনিটটা আমার কাছ থেকে আর কি চাইতে পারে, আমার কাছে আরো চাইতে পারে। তাহলে কটা হলো, প্রথমে আমি একটা কোশ্চেন লিখেছি, ওটাকে এডিট করে একটা করে দিলাম, এটা হলো দুইটা। এরপরে আমার কাছে চাইতে পারে এই যে এটাকে বলে দিতে পারে যে আপনি কেজি মিটারে কত হবে, বলে দিল যে কেজি মিটার পার কেজি কেলভিন, কেজি মিটার পার কেজি কেলভিনে বৈশিষ্ট্যগত গ্যাস দ্রবকটা কত। আমি সব করলাম, ওটা যা আছে তাই করলাম, আমি এই পর্যন্ত সবকিছু ঠিক করলাম, কিন্তু দেখেন এখান থেকে আমি কিলো জুলে করে নিলাম। হ্যাঁ, এখন আমাকে বলেছে যে এর যে ইউনিটটা বের করতে হবে, এর অ্যান্সারে দেখাতে হবে কেজি মিটার, হ্যাঁ, পার কেজি কেলভিনে দেখাতে হবে। এর জন্য আমি প্রথমে একটা জিনিস আপনাদেরকে দেখাইছিলাম, যে আমাকে একজন স্টুডেন্ট কোশ্চেন করছিল যে এটা কিভাবে আসে। তো আমি তখন সেটা এখানে করছিলাম, সেজন্য বলছিলাম যে এই চারটা খুব সুন্দর করে মনে রাখতে হবে, প্র্যাকটিস করবেন। দেখেন যে 1 কিলো ক্যালোরি সমান সমান আমরা জানি যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা 427 কেজি মিটার। এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি আমরা, আপনি সবাই দেখেছেন, তার তো না বলি আমরা, কারণ খুব সুন্দরভাবে বলতে পারবেন। হ্যাঁ, প্রথম দিন তো তাহলে 1 কিলো ক্যালোরি, তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান 427 কেজি মিটার। যদি আমাকে বলে যে 1 কিলো ক্যালোরি সমান সমান কত কেজি মিটার, তখন আমি ক্যালকুলেশন করে এটাই অ্যান্সার লিখে রাখবো, ঠিক আছে। কিন্তু আবার কনস্ট্যান্ট ভ্যালু আমাদের এখানে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি, কিছু বলার নেই, কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু সবসময় ইউজ করবো কোনটা, 427 কেজি মিটার, এটা ইউজ করব। এখন আমার ওখানে দেওয়া আছে কত, এখন আমার ভ্যালু দেওয়া আছে এত কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। তাহলে এখানে তাহলে এই কিলো ক্যালোরিকে আমি কিসে নিয়ে চলে যাবো, এই কিলো ক্যালোরিতে নিয়ে চলে যাব আমি হলো কেজি মিটারে নিয়ে চলে যাব। তাহলে কেজি মিটার নিয়ে কি করতে হবে, 427 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। কারণ আমরা জানি যে 1 কিলো ক্যালোরি সমান সমান 427, এগুলো জয়েন করছে, 427 কেজি মিটার। তাহলে 1 কিলো ক্যালোরি সমান যদি এত কেজি মিটার হয়, তাহলে এত কিলো ক্যালোরি কত হবে, তাহলে গুণ হয়ে যাবে, ঐকিক নিয়ম হিসেবে গুণ করে দিলেন আপনি। তাহলে এতর সাথে 427 গুণ করে দিলে আপনি সেটা চলে আসবে কিসে, কেজি মিটার পার কেজি কেলভিন। ওকে, শেষ। এখানে আমার একটার জন্য কতগুলো কথা বললাম, একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। এরপরে খ, আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা, আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা ইকুয়াল আমরা জানি সিপি বাই সিভি। তাহলে সিপি এবং সিভি ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এটা আমরা 1.351 লিখেছি, আপনি যদি মনে করেন যে না ভাই আমি 1 পয়েন্ট এরপরে হলো 1.4 লিখবো, ওকে ফাইন, কারণ 3 থেকে 5 বড়, তাহলে সেটা এক যোগ করে দিতেই পারেন, 1.4 রেখে অ্যান্সারটা আপনি ক্যালকুলেট করতেই পারেন। শেষ, একটা গেল। এরপরে গ নম্বরটা দেখেন, বলেছে যে সরবরাহকৃত তাপ। এখন আপনার মাথার ভিতরে প্রথমে কাজ করতে হবে কোন প্রসেসে সরবরাহকৃত তাপটা বের করতে হবে। আমি প্রশ্নে বলেই দিয়েছে যে স্থির চাপ প্রক্রিয়ায়, তাহলে স্থির চাপ প্রক্রিয়ায় তাপ সরবরাহের পরিমাণ আমরা জানি যে এম সিপি, কারণ স্থির চাপ, তাহলে সিপি হবে, যদি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হতো তাহলে সিপি হতো, তাহলে এম সিপি টি2 মাইনাস টি1। টি2 মাইনাস টি1 কেন করলাম আমরা, কারণ ওটা এক্সপানশন হয়েছে, এখানে বলেই দিয়েছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নতি করা হলো, তাহলে কি হয়েছে, আমার এক্সপানশন হয়েছে, সেই জন্য টি2 মাইনাস টি1। যদি আমার কম্প্রেশন হতো, যদি বলতো যে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে এত তাপমাত্রায় আমার নেমে গেল, তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা সংকুচিত হয়েছে, ঠিক আছে। তখন আমরা দিতাম কি টি1 মাইনাস টি2, ঠিক আছে। এখন শুধুমাত্র আমরা ভ্যালুটা এখানে ইনপুট করে দিলেই আমাদের একটা মান চলে আসবে। তাহলে এই যে মানটা আসলে কোন ইউনিটে আসলো, এই ইউনিটটা বের করতে হয় কিভাবে, এই যে ভর, ভরের একক জানি আমরা কি কেজি, এবং সিপি, এই সিপির ইউনিটটা কি আছে, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। এবং টেম্পারেচার কি ভ্যালু দেওয়া আছে আমার, কেলভিনে আমরা মানটা বসেছি, তাহলে কেলভিন, তাহলে এই কেলভিন কেটে গেল,
এই কেজি কেটে গেল, তাহলে দেখলো কি আমার কিলো ক্যালোরি, সেই ইউনিটটা আমরা কিন্তু এখানে বসাইছি কিলো ক্যালোরি। এখন আমার প্রশ্নে বলে দিয়েছে যে কিলো জুলে রাখতে হবে, তাহলে আমরা তো বললামই যে 1 কিলো ক্যালোরি সমান সমান 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলো জুল অর 4200 জুল। 1000 দ্বারা গুণ করে দেন, তাহলে 4200 জুল। ওকে ফাইন, যেহেতু কিলো ক্যালোরি রয়েছে আমি কিলো জুলে রাখবো, তাহলে 4.2 দ্বারা আমি গুণ করে দিলাম, তাহলে কিলো জুল হয়ে গেল। তাহলে প্রথম স্টেপটা বললাম, তো অবশ্যই প্রসেসটা মনে রাখতে, প্রসেসটা মনে না রেখে আপনি ভুল করে এরকম যদি দেখা এরকম না হয় যেখানে হয়তো সিভি বসাই দিলেন, সিভি ভ্যালুটাকে বসাই দিলেন, তাহলে তো হবে না। সেটা তো হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হিটটা বের করে ফেললেন, এটা একটা গেল। এরপরে সম্পাদিত কাজ, কার সম্পাদিত কাজ? স্থির চাপ প্রক্রিয়ায়, স্থির আয়তন প্রক্রিয়ায় কিন্তু কোনো কাজ হয়, স্থির আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না। স্থির আয়তন প্রক্রিয়ায় হলো জিরো, আয়তন স্থির থাকলে কোনো কাজ হবে না, তাহলে জিরো তার কাজটা। সেরকম করে এর যেহেতু স্থির চাপ প্রক্রিয়ার কাজ, ডাব্লিউ ইকুয়াল টু এম আর টি1 মাইনাস টি2 যদি এক্সপেনশন হয়েছে সেটা না বলি আর, তাহলে আর এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর এর যে ভ্যালুটা উপরে আমরা পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি। তাহলে এর ইউনিটটা কি হবে? এর ইউনিটটা সেম বিষয়টা, এর ইউনিটটা কিন্তু সেম, কারণ এম এর ভ্যালুটা হলো কি মাস, যেহেতু ভর, ভরের একক কেজি, এম কে এককে, এবং আর এর ভ্যালুটা দেওয়া ছিল কি আমার, আর এর ভ্যালু কিন্তু পেয়েছি আমরা কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, এবং টেম্পারেচারটা পাইছি আমরা কি কেলভিন। তাহলে এই কেলভিন কেটে গেল, এবং এই কেজি কেটে গেল, তাহলে দেখলো আমার কিলো ক্যালোরি। ওকে ফাইন, আমাকে আমার কাছে চাইছে কিলো জুলে এই বিটা রাখতে হবে, তাহলে আমরা 4.2 দ্বারা গুণ করেছি, 4.2 দ্বারা গুণ করলেই আমার এটা চলে এসেছে যে কিলো জুল। এখন এই প্রশ্নের এগেইনস্টে কোনো কিছু জানার বা প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করেন, আমি সেই প্রশ্নের অ্যান্সার দেব, এবং পরবর্তী ম্যাথমেটিক্স আমি চলে যাব। কে কোশ্চেন করবেন? মিজান, মিজান। জি ভাইয়া, এটা বুঝতে পারছি আমি। মানে আচ্ছা, এখানে ভাইয়া এই যে সরবরাহিত তাপ এইচ ইকাল টু আমরা যদি করি এইভাবে ডব্লিউ প্লাস ডেল্টা ই, মানে কাজ যোগ অভ্যন্তরীণ আহ, মানে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, এটা করলে কি সেম আসবে না আলাদা আসবে? এখানে ইন্টারনাল এনার্জি তো দেওয়া নাই। মানে এই যে সিভির মানটা দেওয়া নাই এই জন্য নাকি? হ্যাঁ, এখানে তো ইন্টারনাল এনার্জি তো দেওয়া নাই। আমার কি ইন্টারনাল এনার্জি দেওয়া আছে? না, ইন্টারনাল এনার্জি দেওয়া নাই, ওটা করলে আবার তো বের করতে হবে আবার। আমার তো ইন্টারনাল এনার্জি দেওয়া নাই। এখান থেকে আপনি যদি বের করেন, তাহলে কাজটা বের করে নিলেন, কাজটা বের করে জি। নিয়ে আপনি ইন্টারনাল এনার্জি এম সিভি টি2 মাইনাস টি1 দিয়ে বের করে নিলেন। বের করে নিয়ে এই দুটো আপনি যোগ করেন, অবশ্যই সমান হওয়ার কথা। ডাব্লিউ আছে হিট ইকুয়াল টু ওয়ার্ক ইনটু ইন্টারনাল এনার্জি, অবশ্যই সমান হবে মনে হয় আর কি, আমার জানা মতে সমান তো হতেই হবে। কারণ আপনি এখানে ইন্টারনাল এনার্জিটা বের করতেও পারবেন। এখানে যে আমি যে ইন্টারনাল এনার্জি সূত্রটা জানি, সেই অনুযায়ী আপনি অবশ্যই বের করতে পারবেন, কারণ আমরা জানি যে ইন্টারনাল এনার্জি, আমরা জানি যে এম স্থির চাপ প্রক্রিয়া এম সিভি টি2 মাইনাস টি1। অবশ্যই আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে অবশ্যই মিলবে, সবাই ক্যালকুলেশনটা করবেন, অবশ্যই ক্লাস শেষে সবাই করবেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন যে ডেল ইর মানটা পেয়ে যাবেন অভ্যন্তরীণ, এবং হিট সমান সমান আমি জানি যে ওয়ার্ক ইনটু হচ্ছে ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। তাহলে এখান থেকে যে এই ওয়ার্কটা পালেন, এই ওয়ার্ক এবং এই ইন্টারনাল এনার্জি যোগ করে দেখবেন, অবশ্যই এটা হওয়ার কথা আর কি, হবে, মাস্ট হবে, ইকুয়েশন অনুযায়ী, কথা অনুযায়ী হবে। দেখেন যে আমি 2 নম্বর ম্যাথটা দেখাচ্ছি এখন। 2 বলছে একটি পাত্রে কার্বন ডাই অক্সাইড বদ্ধ অবস্থায়, এই যে বদ্ধ অবস্থায় আছে, এখান থেকে এইটুকু বুঝে ফেলতে হবে এটা কোন প্রসেস। বদ্ধ অবস্থায় রয়েছে, তাহলে কি আছে? তার আয়তন স্থির আছে, বদ্ধ, অর্থাৎ তার কোনো আয়তনের কোনো পরিবর্তন হবে না, আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস।
ফার্স্ট স্টেপ, আমার কথা শেষ, আমার প্রসেস ধরা শেষ হয়ে গেছে। প্রসেস ধরে ফেলেছে, এটা কোন প্রসেস? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। শেষ। প্রথম স্টেপে যেটা বলছিলাম, যাকে আমার প্রসেস চিন্তা হবে চিনে ফেলেছি। বলছে ভর এত কেজি, ওকে, এম ইকুয়াল এত কেজি, T1 এত ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে ফাইন, P1 এত, ওকে ফাইন। পাত্রটিতে তাপ প্রয়োগ করে এত চাপে নেওয়া হলো, ওকে ফাইন, P2। বাহির করো শেষ তাপমাত্রা। শেষ তাপমাত্রা যদি প্রাইমারি টেম্পারেচার যদি T1 ধরি, তাহলে শেষ তাপমাত্রা T2 ধরবো, ওকে ফাইন, T2 ধরে নিয়েছি। গ্যাস কর্তৃক বা গ্যাসের উপর কৃত কাজ, ওকে, কৃত কাজ W ইকুয়াল টু ওয়াট, ওয়ার্ক। তাপ শক্তির মান হিট, তাপ প্রবাহ, এবং সিভিটা এত দেওয়া আছে, ওকে ফাইন, সিভি দেওয়া আছে, আমরা বসিয়ে দিয়েছি। শেষ আমাদের কাজ। এখন আমাদের প্রথম কাজ ছিল বলতে শেষ তাপমাত্রা কত, এটা প্রথম স্টেপে আমার কথা। আমরা দেখে নিয়েছি যে এটা হলো বদ্ধ অবস্থায় আছে, আয়তন স্থির আছে। তাহলে আয়তন স্থির থাকলে তাহলে চার্লস এবং বয়েলস এর সমন সূত্রের সমন সূত্রের মাধ্যমে আমরা জানি যে P1/T1 ইকুয়াল টু P2/T2। তো এখানে আমরা এখানে P1 জানি, P2 জানি, T1 জানি, তাহলে T2টা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এখানে কোনো ধরনের ক্রিটিক্যাল কোনো ধরনের কথাবার্তা এখানে নাই। শেষ, একটা ছোট্ট একটা কথা। এরপর বলছে যে গ্যাস কর্তৃক বা গ্যাসের উপর কৃত কাজ। আমি বলছিলাম যে কনস্ট্যান্ট ভলিউম, ভলিউম যখন কনস্ট্যান্ট থাকে তখন আর কোনো ওই প্রসেসে কোনো কাজ হয় না, স্থির অবস্থায় আছে। কাজ হতে হলে কি করতে হয়, তাকে ফোর্স অ্যাপ্লাই করবে, এবং ফোর্স অ্যাপ্লাইয়ের কারণে যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই প্রক্রিয়ায় কাজ হয়েছে। আমি একটা বস্তুতে কাজ পাবো, তার জন্য আমার বস্তু ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এবং ওই ফোর্স অ্যাপ্লাই ফলে এই বস্তুর স্মরণ ঘটতে হবে, দেন আমরা কাজ পাবো। শুধু যদি ফোর্স অ্যাপ্লাই করলাম, কোনো স্মরণ ঘটলো না, তাহলে কোনো কাজ হবে না। এর আয়তনটাই স্থির, এটা কোনো কাজই হবে না। তাহলে গ্যাস কর্তৃক বা গ্যাসের উপর কৃত কাজ জিরো। শেষ। এখন তাপ সরবরাহ, আমাকে বলেছে যে তাপ সরবরাহ, তাহলে আয়তন স্থির প্রক্রিয়ায় যে সূত্রটা আমরা জানি যে mCv/T2 - T1। দেখেন, এটা দেখেন যে T1 এত আর T2 বের হয়েছে কত, দেখেন এই দেখেন 273 কেলভিন ছিল, আর এটা এসেছে কত দেখেন এত। তাহলে কি হয়েছে, এটা এক্সপানশন হয়েছে, তাহলে অবশ্যই T2 - T1 হবে। সেই অনুযায়ী ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কিন্তু আমরা মানটাও পেয়ে গেলাম। এখন এখানে আমাদের ইউনিটটা কি হবে, এটা তো অবশ্যই আমাদের জানা উচিত। সেম প্রসেস, এই যে এম এর মাস কেজি, এটা কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, এক কথা না লিখি, তাহলে যে কেলভিন কেলভিন কেটে যাবে, কেজি কেজি কেটে যাবে, তাহলে কিলো ক্যালোরি থাকবে। ঠিক আছে, তো এই হলো কথা। এরপরে যদি একটু ঘুরিয়ে দেয়, আমি মনে করি যে এই ম্যাথটা দিলাম, ম্যাথটা দিয়ে আমি বললাম তাপ সরবরাহ পরিমাণ আমাকে হলো কেজি আছে মিটারে আছে দেখান। আমাকে কেউ কি অ্যান্সার দিতে পারবেন? তাপ সরবরাহ পরিমাণটা কেজি মিটারে দেখান। তাহলে কে একজন আমাকে বলেন যে ভাই আমি পারি, আপনি এটা বললেন তাপ শক্তির মান কেজি মিটার ইউনিটে দেখাতে হবে, আমি এটা আপনার কাছে চাইছি, আপনি কি বলবেন তখন? এটা ভাই যে কেজি কেলভিনকে 427 দিয়ে গুণ করলে কেজি পার মিটার আসবে। কথাগুলো উল্টায় ফেলেন না, কথাগুলো উল্টায় ফেলেন। আমি খুব সুন্দর ইকুয়েশন গুলো বলে দিয়েছি যে 1 কিলো ক্যালোরি সমান সমান 427 কেজি মিটার। কেজি পার মিটার, কেজি পার না, কেজি মিটার। কেজি মিটার। 1 কিলো ক্যালোরি সমান সমান 427 কেজি মিটার। এটা কিভাবে হয় আমি কিন্তু অলরেডি হচ্ছে সিকুয়েন্সার অনুযায়ী দেখিয়ে দিয়েছি। তো এটা গেল, এখানে আমি ঘুরাই দিতে পারলে এটা আমি ঘুরিয়ে দিতে পারি, এটা হলো বিষয়। তাই এরপরে দেখেন বলছে যে একটি আদর্শ গ্যাসে কোনো তাপ প্রবাহ হচ্ছে না। এইটুক দেখে আপনি প্রসেসটা বুঝে ফেলতে পারছেন। একটি আদর্শ গ্যাসে কোনো তাপ প্রবাহ হচ্ছে না মানে কি, হিট ইকুয়াল জিরো। দেখেন আমার প্রসেসের ওই চারটাকে, হ্যাঁ, কোনো তাপ প্রবাহ হচ্ছে না, বলছে যে কোনো তাপ প্রবাহ হচ্ছে না। তাপ প্রবাহ যদি না হয় সেটা হলো রিভার্সেবল, এডিয়াবেটিক,
টেম্পারেচার প্রসেস, কোনো তাপ প্রবাহ হচ্ছে না। হিট ইকুয়াল টু 0, তাপ প্রবাহ মানে হিট ইকুয়াল 0, কোনটা হিট ইকুয়াল টু 0? এটা রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচার প্রসেসে। চারটা মাথার ভিতরে সবসময় থাকতে হবে, কথাগুলো বুঝতে হবে। সকল কথা কিন্তু আমি চার্টের ভিতরে কিন্তু উল্লেখ করে দিয়েছিলাম, কয়েকবার দেখবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন। আমি কিন্তু 40 মিনিট ধরে কিন্তু প্রসেস চার্টটা কিন্তু খুব বলেছি, কিন্তু কিভাবে মনে রাখবেন, কিভাবে কি করবেন। হ্যাঁ, গুগল ক্লাসরুমে কিন্তু আপলোডও করে দিয়েছি আমি। ওখান থেকে কিন্তু কয়েকবার দেখলেন, প্র্যাকটিস করবেন, দেখবেন ইজিলি আপনি হলো সহজে বুঝতে পারবেন। দেখেন, তারপরেও তো আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। কোন আদর্শ কেসে কোনো তাপ প্রবাহ হয় না, তাপ প্রবাহ হয় না মানে হিট ইকুয়াল 0। বলছে এমন সময় একটি পিস্টন সিলিন্ডারের মধ্যে এত কিলোপ্যাসকেল, এই যে এত কিলোপ্যাসকেল এবং এত মিটার কি হতে এত চাপের ব্যবস্থা করা হলো। ঠিক আছে, সিলিন্ডারের মধ্যে এত চাপ, তাহলে প্রাইমারি প্রেসার, এগুলো হচ্ছে এত হতে প্রাইমারি ভলিউম হতে এত চাপের ব্যবস্থা করা হলো, ফাইনালি সে P2 এত কিলোপ্যাসকেল হলো। যদি গ্যাসটির আপেক্ষিক তাপের অনুপাত গামা ইকুয়াল এত হয়, ওকে ফাইন হয়, তাহলে এই প্রসেসের সময় কাজের পরিমাণ নির্ণয় করো। এই প্রসেসের সময়, কি প্রসেসের সময়? এই প্রসেসের সময়। আমি তো জানি না কোন প্রসেস, এরপর বলেছে প্রসেসের নামটাও লিখে দিতে হবে। প্রসেস কোন প্রসেস সেটা আমাকে নাম লিখে দিতে হবে, তাহলে আগে জানতে হবে আমার কোন প্রসেস। সেজন্য আমি একটা শেষের কথা চলে আসি। তাহলে এই প্রসেসটা হলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। কিভাবে বুঝলাম সেটা? এই যে কোনো তাপ প্রবাহ হয় নাই, মানে হিট ইকুয়াল টু 0। কার হিট ইকুয়াল টু 0? ওই রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচার প্রসেসের হলো হিট ইকুয়াল টু 0। এখন বলেছে কৃত কাজটা আমাকে বের করতে হবে। রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচার প্রসেসের আমার কাজটা তাহলে কি? এখন দেখেন এটা কি হয়েছে, কম্প্রেশন হয়েছে। দেখেন 1500 থেকে কি হয়েছে, এটা আমাকে চলে এসেছে কত, দেখেন আমার চলে এসেছে 101 কিলোমিটার। এটা কি হয়েছে, সংকুচিত হয়েছে। তাহলে অবশ্যই P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1। আমি কিন্তু আমার চার্টে দিয়েছিলাম কি যে P2 ভাই, আপনি তো P2 V2 মাইনাস হলো হচ্ছে P1 V1 বাই হলো গামা মাইনাস 1। ওখানে একটা একটা রিপ্রেজেন্ট করেছে এই, কারণ কতগুলো তো সবকিছু বিস্তারিত করে লেখা যাবে না, সেজন্য একটা একবার আছে লিখে বাদ বাকি কিন্তু নিচে কিন্তু লিখে দিয়েছিলাম যে কখন কোনটা হবে, সংকোচনের সময় কোনটা, এবং হলো সম্প্রসারণ অর্থাৎ কম্প্রেশন এবং এক্সপানশনের সময় কোনটা কখন আগে পেছে বসবে, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছিলাম। এরপরে দেখেন তাহলে কাজ সমান আমরা জানি P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1। ওকে ফাইন, তাহলে P1 টা আমি জানি, V1 টা জানি, P2 জানি, আমি জানি না কি V2 টা জানি। এটা আমাকে এখন বের করতে হবে। এটা বের করতে হলে আমাকে কিভাবে করতে হবে? অবশ্যই আমার রিভার্সিবল এডিয়াবেটিক টেম্পারেচারের প্রসেসের সূত্র অনুযায়ী এবং রিলেশন অনুযায়ী করতে হবে। যেহেতু P1 এবং P1 P2 দেওয়া আছে এবং V1 একটা দেওয়া আছে, তাহলে আমি রিলেশন জানি যে V2 বাই আছে V1 ইকুয়াল P1 বাই P2। ভাই আপনি তো চার্টে দেখাইছিলেন যে হলো P1 বাই P2, এরপর দেখাইছিলেন যে হলো হচ্ছে V2 বাই হলো V1। এইটা দেখিয়ে আপনি এরকম দেখাইছিলেন, কিন্তু এখানে যে আপনি একবারে ভাই এটা লিখলেন, আমি বলছিলাম যে এটা কিভাবে ইন্টারচেঞ্জ করে নেওয়া যায়। এটা আমি একবার যদি ইন্টারচেঞ্জ করি, দেখেন তাহলে এরকম হয় যে V1 বাই V2 ইকুয়াল P1 বাই P2 পাওয়ার এখানে এখানে যেটা আছে গামা, এখানে যে গামা আছে, তাহলে এটা আমার এটা এই পাশে ইনভার্স হবে। এটা কিভাবে হয়? আমি যদি বিস্তারিত কথা বলতেছি তো বিস্তারিত বলতে বলতে যাই। এটা কিভাবে হয়, 1 বাই গামাটা কিভাবে হলো ভাই একটু বলেন দিন। 1 বাই গামাটা কিভাবে হয়? দেখেন এই P1 বাই P2 উভয় পক্ষকে বলছিলাম যে যেহেতু আমার এখন প্রয়োজন কি, আমার হলো প্রয়োজন V2 এর ভ্যালুটা, তাহলে অবশ্যই পাওয়ারকে আমাকে রিডিউস করতে হবে, অর্থাৎ একে আমাকে ফ্রি করে ফেলতে হবে। তাহলে উভয় পক্ষকে আমি লগ দ্বারা গুণ করে দিলাম, ইকুয়াল লগ V2 বাই V1 পাওয়ার গামা। ওকে ফাইন, তাহলে এই পাশে আমি এটা রেখে দিলাম। এই পাশে তাহলে কি করবো আমি, এই যে গামাটা নিয়ে চলে আসলাম, তাহলে হলো কি লগ V2 বাই V1।
এখন দেখেন যে আমি কি করি, তাহলে এই গামাকে আমি এই পেছনে নিয়ে চলে আসলাম, তাহলে এরকম হবে না, 1/গামা লগ P1 বাই P2 ইকুয়াল লগ V2 বাই V1। তো এখন এই লগ P1 বাই P2 আছে, এটাকে আমি এখন পাওয়ারে নিয়ে চলে যাব, অর্থাৎ P1 বাই P2 পাওয়ার গামা, সরি 1/গামা, এই যে 1/গামা ইকুয়াল কি আছে V2 বাই V1। এই যে এই পাশে লগ ছিল, এই পাশে লগ ছিল, আমি কেটে দিলাম আর কি, ঠিক আছে, এটা পাওয়ারে নিয়ে যে লগ 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 কেটে দিলে তাহলে P1 বাই P2 পাওয়ার 1/গামা V1 বাই V2। তো সেই জিনিসটা আর কি এখানে আমি রিপ্রেজেন্ট করে দিচ্ছি একবারে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসে এবং কিভাবে একবারে শর্টকাটে লিখে দেবেন, সেটাও বুঝতে পারছেন। এটা লগ দ্বারা পাওয়ারকে রিডিউস করা হয়। তাহলে এখন দেখেন আপনি সবগুলো ভ্যালুটা বসিয়ে দিলেন, সব ভ্যালু বসিয়ে দিলেন, সব ভ্যালু আপনি বসিয়ে দিলেন। এই ক্যালকুলেশন আপনি পারবেন, কারণ ক্যালকুলেটরে আপনি 1500 ভাগ 101 দিয়ে ইকুয়াল চাপলে তারপর সেটাকে আপনি পাওয়ার করতে পারেন। আর যদি ইএস ক্যালকুলেটর থাকে তাহলে একবারে আপনি বসিয়ে দেবেন, সেটা একবারে চলে সলভ ফাংশন ফেলেও আপনি একবারে করতে পারবেন ক্যালকুলেটরে। তাহলে এখানে আপনি ভিডিওটা ভ্যালু চলে আসবে, তাহলে ভিডিও ভ্যালুটা এখানে যদি বসিয়ে দেন তাহলে আপনার অ্যানসারটা চলে আসবে। তাহলে এখানে কিলো জুলটা কিভাবে হলো, ভাই কিলো জুলটা কিভাবে হলো, আপনার প্রেসার ছিল কি, প্রেসার ছিল কিলো প্যাসকেল, ভলিউম ছিল কি, ভলিউম মিটার কিউ, তাহলে ভাই কিলো প্যাসকেল কিলো জুলটা কিভাবে আসলো এটা একটু বলে দেন। তাহলে কিলো প্যাসকেলকে ভাঙলে কি পাই আমরা, প্যাসকেলকে ভাঙলে পাই আমরা নিউটন পার মিটার স্কয়ার, আর এখানে আছে কি মিটার কিউব। ওকে ফাইন, তাহলে কিলো কিলো থেকে গেল, নিউটন নিউটন থেকে গেল, এই যে মিটার স্কয়ার আর মিটার কিউব কেটে তাহলে কি হলো মিটার, তাহলে এখানে হলো কি মিটার, এই যে কিলো এই কিলো থেকে গেল, আর এই নিউটন আর মিটার মিলে হয় কি জুল। জুল। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইউনিটটা আমার আসে। এরপরেও আমি জানি আমার মুখস্থ মান যে কাজের একক জুল, আর যেহেতু দেখেন সবগুলো কিলো কিলো আছে তাহলে কিলো জুল। আর এরপরও না বুঝতে পারলে আমি ইউনিট গুলো বসিয়ে দিতে পারি, ইউনিট গুলো বসিয়ে দিয়ে আমি সাজিয়ে নিজে নিজেই করতে পারি যে আসলে ইউনিটটা আমার কি দাঁড়াবে। দেখতে গেল। আরেকটা দেখি আমরা, বলছে যে এত মিটার কিউ আয়তনের বাতাস যা এতবার হতে, এত মিটার কি হতে বাতাস এতবার হতে প্রাইমারি থেকে আমরা হিসাব করছি P1 এবং এত তাপমাত্রা আছে T1, বলছি ইহাকে একটি সিলিন্ডারের মধ্যে একটি নির্দিষ্ট তাপমাত্রায়, এই যে একটি নির্দিষ্ট কথা উল্লেখ করে দিয়েছে, বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, এই নির্দিষ্ট তাপমাত্রা বলতে বোঝাচ্ছে যে এই তাপমাত্রায়, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। কথাগুলো কিভাবে হচ্ছে আপনাকে ঘুরিয়ে দেবে, হ্যাঁ আপনার সবগুলো কথাই কিন্তু আমি বলে দিচ্ছি যে কোনো কথাই কিন্তু আশা করি বাদ থাকবে না, এই কথাগুলোর মধ্যেই থাকবে। কোশ্চেনটা প্রতিটা লাইন বুঝে এবং প্রতিটা ওয়ার্ড যদি আপনি বুঝতে পারেন তাহলে কোন প্রসেস আপনি বুঝতে পারবেন। এরপরে এতবার পর্যন্ত প্রসারণ ঘটানো হয়, তাহলে P2 হলো এতবার। এবার কি কনভার্ট করে সেটা পরের কথা, বলছে ওই বাতাস দ্বারা কি পরিমাণ কাজ পাওয়া যাবে, W হোয়াট বের করবো, এটা কোন প্রক্রিয়া এটা আমাকে লিখতে বলেছে। তাহলে কোন প্রক্রিয়াটা আমরা ধরেই ফেললাম যে এটা একটা স্থির চাপ প্রক্রিয়া, সরি স্থির তাপ প্রক্রিয়া। কিভাবে স্থির তাপ প্রক্রিয়া বলছে, ওই নির্দিষ্ট তাপমাত্রা মানে যে তাপমাত্রা দিয়ে আমি শুরু করছি সেই তাপমাত্রা কথাই বলতেছে, সেই অনুযায়ী আমি এটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এটা শেষ কথা। এখন আমরা কিন্তু কাজ বের করতেছি, কিন্তু কাজ আমরা জানি যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস 2.3 P1 V1 log P1 আছে P1 বাই P2, যেহেতু আমার P1 P2 দেওয়া আছে সেজন্য যদি আমি P1 বাই P2 না থেকে ভলিউম দেওয়া থাকতো তাহলে V2 বাই হচ্ছে V1। এরপর আমি এখানে আরেকটা কথা বলছিলাম, যদি আপনি P1 V1 এখানে লন দেন তাহলে আর 2.3 আর দেওয়া লাগবে না, তখন ক্যালকুলেটর আপনার লন একটা আছে বাটন আছে, ওই লন বাটন যেটা হলো 1 এর নিচে কনস্ট্যান্ট, তারপরে হলো দেখবেন যে ln দেওয়া আছে লগের ডান সাইডে,
সেই কিটার সাপ্লাই আপনি এই ক্যালকুলেটর করতে পারবেন। সবগুলো কথা মনে করে সবাই শুনলে ক্যালকুলেটরের হিসাব ক্যালকুলেশনটা পারবেন আপনি। তো এখন মানগুলো আপনি P1 এর ভ্যালুটা আপনি বসিয়ে দিলেন। এখন P1টা কত বসিয়ে দিলাম আমি, এখন দেখেন এখানে আছে 5 বার। তো বারকে আমি কিসে দিলাম, 1 বার সমান সমান আমরা জানি যে 1 বার সমান সমান 10 টু the 5 প্যাসকেল। তাহলে এটাকে আমি 1000 দ্বারা ভাগ করে দিলে তাহলে কি হবে, তাহলে 1000 যদি ভাগ করে দিই তাহলে হলো 500 কিলো প্যাসকেল হয়ে গেল। তো এটা জাস্ট কিলো প্যাসকেল নিয়ে গেলাম আর কি, এতটুকু, তাছাড়া তেমন কিছু না। এরপরে যেহেতু আমার এই যে কাজের এবংটা, তো এটা তো বারে রাখতে পারবো না, এটা তো এসআই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। তো সিমিলারলি 1 বার সমান সমান আমাদের 10 টু the 5 প্যাসকেল। তাহলে এটাকে যদি আমি 1000 ভাগ করে দিই তাহলে 1000, অর্থাৎ দেখেন এটা এটার হলো 5টা। এখন আর হলো এখানে আমি হলো কত করে দিলাম, 1000 দ্বারা, সরি 1000 মানে কি, কত কটা শূন্য, 3টা শূন্য। তাহলে কি হলো এখানে তাহলে কটা থাকে, তাহলে আর 2টা শূন্য থাকে। এই দেখেন ক্যালকুলেশন, তাহলে কিলো প্যাসকেল। তাহলে সেটাই করলাম আমরা এখানে। যদি তাহলে P1 টা মানটা বসিয়ে দিলাম এবং P2 এই মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে আমার ভ্যালুটা চলে এসেছিল হচ্ছে কিলো জুলে। সবগুলো ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলেই আপনি কিলো জুল হচ্ছে পেয়ে যাবেন। এখানে যদি আপনি যে বৈশিষ্ট্যটাই বললাম যে এটা যদি আপনি না দেন, এটা যদি আপনি না দেন, তাহলে অবশ্যই এখানে লন ইউজ করবেন। ক্যালকুলেটর তখন হলো লন বাটনটা টেপবেন, আপনি দেখবেন যে এই একই ভ্যালু আসবে। আর যদি 2.3 দেন তাহলে অবশ্যই এখানে ক্যালকুলেটরের লগ বাটনটা চেপে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। যেটা আমি অথবা দিয়ে একটা লাইন আপনাদের পাশে এই ম্যাথমেটিক্সটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এরপরে চলে আসি আমরা, এটা আমার ফার্স্ট ম্যাথ। এরপর সেকেন্ড টাই চলে যাব আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে। সেকেন্ড লিংকে জয়েন করবেন। সেকেন্ড লিংকে শুধু গুগলে যেটা বলছিলাম, হ্যাঁ মিজান সাহেব, ওই শুধু এই একটা ইয়ে আছে, ওইটা দিয়ে জয়েন করলেই হবে। আর ভাই আপনার বই রিসিভ করছি আজকে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তো বলছে যে একটি টারবাইন পলিটপিক প্রসেস অনুসারে চলে। এরকম ছোট ছোট ম্যাথ দেয়, কিন্তু খুব মনে করেন ক্রিটিক্যালি কিছু কিছু ম্যাথ দেয়। এই ক্রিটিক্যাল ম্যাথ গুলো একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এবং এই ম্যাথের ভিতরে অনেকগুলো কথা আমি বলে দেবো, ছোট্ট ম্যাথ কিন্তু। এই ম্যাথটা আমি হলো হচ্ছে বলে দিচ্ছি আর কি, হ্যাঁ। দেখেন, টারবাইন পলিটপিক প্রসেস অনুসারে চলে যায়, যা এত পলিটপিক, দেখেন এখানে তো বলে দিচ্ছে পলিটপিক প্রসেস এবং এত, তাহলে পিভি পলিটপিক প্রসেস মানে কি, পিভি পাওয়ার এন ইকুয়াল সি। তাহলে এখন দেখেন পলিটপিক প্রসেস, তাহলে এই যে এর উপরে যে ভ্যালুটা দেওয়া আছে 1.55, তাহলে এই এন মানে হলো 1.55। এই কথাটা বুঝে ফেলবেন, এটা ফার্স্ট সিস্টেমের কথা। এর বলছে এর আপেক্ষিক তাপদ্বয় যথাক্রমে এত এবং এত হলে, এবং কে যদি এত হয় দক্ষতা কত। পলিট্রপিক প্রসেসের দক্ষতা হলো n/n-1 ইনটু k-1/k। আবার এটা লেখা যায় এরকম যে n/n-1 গামা-1 বাই গামা। তাহলে ভাই এখানে কে দিলেন যে, এখন দেখেন বিষয়গুলো খুব মনোযোগ লক্ষ্য করেন। এটা আমি ঘুরিয়ে দেবো, এই প্রশ্নটা আপনার দেবো, আমি জাস্ট এতটুকু ঘুরিয়ে দেবো, এটুকু আমি দেবো না, কেটে দিলাম। তখন আপনি কি করবেন, এখানে কিন্তু যে প্রশ্নটা আছে সলভ করা আছে, এটা আপনি দেখেই বুঝতে পারবেন। কিন্তু